ফিল্মের শুরুতে আমরা লাল স্যুট পরা একটি মেয়েকে বিছানায় বসে থাকতে দেখি। হঠাৎ করে কোনো অদৃশ্য জিনিস তার পরা গয়না এবং ওড়না খুলে দেয় এবং এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটি একজন বুড়ো মহিলার সাহায্যে একটি ডেমন বা শয়তানকে বিয়ে করেছে। গাইজ, মূল কাহিনীতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যারা মিস্ট্রি হরর মুভি পছন্দ করো তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবার সিন কাট হয়ে আমাদের তিনটি মেয়েকে দেখানো হয়, যারা তিনজনই একই বাড়ির এবং তারা তিনজন মিলে একটি মুরগির দোকান দিয়েছে। তারা তিনজন দোকানে যায় এবং তাদের আজকের অর্ডার বানানো শুরু করে। সিন কাট হয়ে আমাদের বাড়িতে রেন্টি এবং তার স্বামী বোবোর মেয়েকে দেখানো হয়। বাচ্চাটি তার বাবাকে অনুরোধ করে, আপনি কি আমাকে স্কুলে ছেড়ে আসবেন, কারণ আজ বাড়ির সব মহিলারা খুব সকালে দোকানে চলে গিয়েছিল। বোবো রাজি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার ভাই বায়ু হাতে করে একটি মোরগ নিয়ে সেখানে আসে। বায়ু কিছুই করতো না, সারাদিন বাড়িতে থাকতো এবং তার মোরগদের লড়াই করাতো। বোবো বিরক্ত হয়ে তাকে বলে, এটা কি কোনো জীবন হলো? দেখো, তোমার স্ত্রী গর্ভবতী হয়েও কাজে যায়, তোমার কি ওর জন্য মায়া হয় না? কিন্তু এখানে বায়ু নির্লজ্জভাবে বলে যে, আমি যা করছি তা একটি বড় বিনিয়োগ, একদিন আমরা এর থেকেই ধনী হব। সবাই নাস্তার টেবিলে জড়ো হয়। সেখানে বোবোর মা রেন্টির উপর খুব রেগেছিলেন, কারণ রেন্টির দায়িত্ব ছিল সবার জন্য নাস্তা বানানোর এবং সে আজ নাস্তা না বানিয়ে নিজের কাজে দোকানে চলে গিয়েছিল। তাদের ঝগড়ার মধ্যেই ওই তিনজন বাড়ি ফিরে আসে এবং মহিলারা সিটিকে তো ভালোবাসে, কিন্তু তার পরিবর্তে রেন্টিকে বকাঝকা করে, যে দোকানেও অনেক কাজ করেছিল। তাদের মনে হতো যে রেন্টি বাইরে যতই কাজ করুক, যতই টাকা আয় করুক, তার বাড়ির দায়িত্ব তাকেই পালন করতে হবে। যদিও সিটিও রেন্টির মতোই ছিল, তাকে তারা কিছুই বলতো না। রেন্টি এবং সিটি দুজনেই তাদের ছেলেদের স্ত্রী ছিল এবং তৃতীয় মেয়েটি ছিল তাদের মেয়ে। রেন্টির খারাপও লাগে, কিন্তু সে তার মন খারাপকে দূরে সরিয়ে সবার জন্য নাস্তা বানাতে চলে যায় এবং এখানে গীতাকে বলে যে, তুমি আমার মেয়েকে স্কুলে ছেড়ে এসো। বৃদ্ধা মহিলাটি আরো একবার রেন্টির উপর রেগে গিয়ে বলেন, তুমি কি নিজের মেয়েকে স্কুলেও ছেড়ে আসতে পারো না? তখন রেন্টি তাকে উত্তর দেয়, আসলে আমাকে বোবোকে তার কাজেও ছাড়তে হবে এবং তারপর নিজের চিকেনের অর্ডারও ডেলিভারি করতে যেতে হবে। আমি যদি ওকে স্কুলে ছাড়তে যেতাম তাহলে সব কাজ দেরি হয়ে যেত। কিছুক্ষণের মধ্যেই বোবো বাইরে আসে। সে কিছু টাকা তার মাকে অর্থাৎ বৃদ্ধা মহিলাকে দেয় এবং তার কিছু জমানো টাকা বায়ুকে দিয়ে দেয়, যাতে তার গর্ভবতী স্ত্রীর কোনো সমস্যা না হয়। যাই হোক, এখন রেন্টি এবং বোবো দুজনেই নিজেদের কাজের জন্য বেরিয়ে পড়ে। রেন্টি তাকে বলে, আমার খুব খারাপ লাগে যখন মা আমার ব্যবসা নিয়ে এত আজে বাজে কথা বলে। আমি বাড়ির কাজের পাশাপাশি এত অতিরিক্ত কাজ করি কিসের জন্য? যাতে আমাদের পরিবার ভালোভাবে চলতে পারে। আমি আর আপনি ছাড়া আর বাড়িতে কেউ কাজ করে না। তা সত্ত্বেও মা আমাকে একটুও ভালোবাসে না বা প্রশংসাও করে না, বরং সবসময় তার এমন মনে হয় যেন আমি সিটির সাথে অন্যায় করছি। রেন্টি এই বিষয় নিয়েও রেগেছিল যে যখন মা তাকে বকতো তখন বোবো তাকে কিছুই বলতো না, এটাও বলতো না যে আমার স্ত্রী ভালো কাজ করে। বোবো এখানে তার কাছে ক্ষমা চায় এবং বারবার অনুরোধ করে যে, তোমাকে আমার পরিবারের সাথে মানিয়ে নিতে হবে। রেন্টি বলে, এটাও আমি করে নেব, কিন্তু তার বিনিময়ে আমি কিছু তো পাই, অন্তত তুমি আমার জন্য রুখে তো দাঁড়াও। এভাবেই কথা বলতে বলতে তারা পোর্টে পৌঁছে যায়, যেখানে বোবো কাজ করতো। বোবোকে নামিয়ে দেওয়ার পর রেন্টিকে নিজের কাজে যেতে হতো এবং চিকেন ডেলিভারি করার পর যেই সে বাড়ি ফেরে তখন দেখে যে তার মা কাঁদছে এবং সিটি তাকে সান্ত্বনা দিচ্ছে। সে তাদের দুজনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনারা দুজন কাঁদছেন কেন? তার কথা বলার সাথে সাথেই মা রেগে তার উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি আবার রেন্টিকে বকতে শুরু করেন, দায়িত্ব জ্ঞানহীন এবং আরো অনেক কিছু। তারপর গিয়ে তাকে জানালেন যে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এর কথা শুনে রেন্টির তো প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় এবং সে দ্রুত হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে যেতেই সে গীতার দেখা পায়, যে তার কাছে ক্ষমা চেয়ে বলে, এইসব আমারই ভুল, আসলে আমি নিনাকে স্কুল থেকে আনতে ভুলে গিয়েছিলাম। দেরি হওয়ায় সে যখন নিজে বাড়ি ফিরছিল তখন গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রেন্টি এসব শুনে আরো ভেঙে পড়ে। সে ডাক্তারের কাছে যায় এবং তার কাছে নিনার অবস্থা জানতে চায়। ডাক্তার জানান যে নিনার অবস্থা খুবই খারাপ। রেন্টি তাদের সামনে কাঁদতে শুরু করে এবং তাদের কাছে ভিক্ষা চায়, প্লিজ আমার মেয়েকে সুস্থ করে দিন, এর জন্য যত টাকাই লাগুক বা যে কোনো সার্জারি করতে হোক। ডাক্তাররা তাকে সান্ত্বনা দেন এবং তাকে প্রার্থনা করতে বলেন। রেন্টি এখন একাই হাসপাতালে বসেছিল। সে এতটাই চিন্তিত ছিল যে তাকে দেখে একজন বৃদ্ধা মহিলা তার কাছে এলেন, যার নাম ছিল ওটারি। তিনি রেন্টিকে কিছু খেতে দেন এবং বলেন, আমি জানি তুমি তোমার মেয়ের জন্য চিন্তিত, তাই তুমি সকাল থেকে কিছুই খাওনি। রেন্টি অবাক হয়, কারণ সে তো এই মহিলাকে তার মেয়ের ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু যাই হোক, সে তাকে কিছুই বলে না। এখন ওটারি নামের এই বৃদ্ধা মহিলা তাকে একটি কাগজ দিয়ে যান এবং তাকে বলেন যে যদি তোমার মেয়ের চিকিৎসা এখান থেকে না হতে পারে তাহলে তুমি চিকিৎসার অন্য উপায়ও ভাবতে পারো। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। রেন্টিকে জানানো হয় যে তার মেয়েকে বাঁচানোর জন্য একটি অনেক বড় ব্রেন সার্জারির প্রয়োজন, যার জন্য অনেক টাকার দরকার হবে। রেন্টির কাছে যত জমানো টাকা ছিল ব্রেন সার্জারির জন্য তা কম ছিল। সে
তার গাড়িও বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু টাকার ব্যবস্থা তখনও পুরোপুরি হচ্ছিল না। তাই সে বাড়ি গিয়ে সবার কাছে বাড়ি বিক্রি করার জন্য অনুরোধ করে। তখন মা এবং বায়ু এমনটা করতে মানা করে দেয়। মা তো উল্টো রেন্টিকে বকতে শুরু করে। তিনি তাকে তার মেয়ের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করছিলেন, এই বলে যে তুমি ব্যবসার দিকে মনোযোগ দিতে গিয়ে নিজের মেয়েকে একেবারেই ভুলে গেছ। রেন্টির বাড়ির কেউ তার মেয়ের জন্য কিছুই করতে রাজি ছিল না। রেন্টি তার স্বামীর সাথেও যোগাযোগ করতে পারছিল না, কারণ তার চাকরি ছিল সমুদ্রের মাঝে জাহাজে। এমনকি বায়ু রেন্টির স্বামীর জমানো টাকাও তাকে দিতে মানা করে দেয়, এই বলে যে ওগুলো তার স্ত্রীর কাজে লাগবে। যখন রেন্টি কোনো উপায় খুঁজে পায় না, তখন তার হাসপাতালের সেই বৃদ্ধ মহিলার কথা মনে পড়ে, যিনি তাকে সেই কাগজটি দিয়েছিলেন। রুমে এসে তাড়াতাড়ি সে সেই কাগজটি বের করে এবং সেই বৃদ্ধা মহিলার সাথে যোগাযোগ করে। এই মহিলা টাকা দিয়ে রেন্টির সাহায্য করতে যাচ্ছিলেন না। এই মহিলা আসলে একজন জাদুকরী ছিলেন, যিনি রেন্টিকে গৌরী নামের একটি রিচুয়ালের অংশ হতে বলেন। তিনি বলেন যে এই রিচুয়ালে তোমার বিয়ে ডেমন বা শয়তানের সাথে করানো হবে, এবং একবার তোমার বিয়ে ডেমন বা শয়তানের সাথে হয়ে গেলে বুঝবে তোমার সব সমস্যা শেষ। তোমার মেয়েও সুস্থ হয়ে যাবে, তোমাকে যে কেউ বিরক্ত করে সেই সব সমস্যাও তোমার শেষ হয়ে যাবে। রেন্টির এইসব শুনে ভয়ও লাগছিল এবং তার এসব ভুলও মনে হচ্ছিল, কিন্তু যেহেতু তার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে সেই রিচুয়ালের জন্য রাজি হয়ে গেল। এই রিচুয়াল করার জন্য প্রথমে ডাইনি অনেক প্রস্তুতি নেয়। নিজের হাতে রেন্টিকে স্নান করায় এবং তার উপর কিছু মন্ত্র পড়ে। তারপর রেন্টির মুখে কাঁচা চিকেনের লিভার ঢুকিয়ে দেয় এবং তারপর তাকে সুন্দর করে সাজায়। এসব করার পর সে তাকে ভালোভাবে সাজানো একটি রুমে নিয়ে যায়, যেখানে পুরো মেঝে মোগরা ফুল দিয়ে ঢাকা ছিল। ডাইনি রেন্টিকে বলে যে এখানে তুমি তোমার পুরো শরীর ডেমনকে দিয়ে দেবে এবং তারপর তোমার সব সমস্যা শেষ। এই সময় সে ডেমনের স্ত্রী হয়ে গিয়েছিল, তার বিয়ে হয়ে গিয়েছিল ডেমনের সাথে। এই সময় সেই সিনটি দেখানো হয় যেখান থেকে মুভি শুরু হয়েছিল। কোনো অদৃশ্য জিনিস রেন্টির উপর থেকে কাপড় এবং তার গয়না খুলে নেয় এবং তারপর তার উপর ভর করে। বাইরে দাঁড়িয়ে থাকা ডাইনি এসব কিছু দেখছিল এবং খুব খুশি হচ্ছিল। যখনই এসব কিছু শেষ হয়, তখন ডাইনি রেন্টির কাছে আসে এবং তাকে কিছু জিনিস দিয়ে বলে, আজ থেকে তোমাকে প্রতি সপ্তাহে অবশ্যই সেই ডেমনকে চিকেনের লিভার দিতে হবে। আজ রেন্টির জন্য ডাইনি এই কাজটি নিজে করে দিয়েছিল, কিন্তু আজকের পর থেকে রেন্টিকে এটা নিজে করতে হবে। এখন আমাদের পরের দিন বাড়ির সিন দেখানো হয়, যেখানে বায়ু খুব চিন্তিত ছিল, কারণ তার একটি মোরগ হারিয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বায়ুকে তার মা ডেকে বলেন যে আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমাকে নিনার সাথে দেখা করতে হবে। কিন্তু বায়ু এই সময় মুডে ছিল না এবং সিটি তো এমনিতেই রাগ হয়েছিল, কারণ রেন্টির না থাকার কারণে বাড়ির সব কাজ তাকেই করতে হচ্ছিল। তাদের এই কথার মধ্যেই হঠাৎ একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে, যেখান থেকে নিনা বেরিয়ে খুশিতে তার দিদিমার কাছে চলে আসে। যেখানে দিদিমা তাকে দেখে এতটাই খুশি ছিলেন যে নিনা আগের মতোই পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সিটি এসব দেখে অবাক ছিল যে নিনার এভাবে একদিনে সুস্থ হয়ে যাওয়াটা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। সে ভাবতে থাকে যে রেন্টি এমন কি করলো যে তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে এই কথা বায়ুকেও বলে, কিন্তু বায়ু তাকে বলে তুমি বেশি ভেবো না, ভাগ্যিস বাড়িটা বিক্রি হওয়া থেকে বেঁচে গেল আর আমাদের কোনো টাকাও দিতে হলো না। সিটি তাকে এটাও বলে যে আমার মনে হয় রেন্টি কালো জাদু করেছে, কিন্তু বায়ু তারপরও তার কথা উপেক্ষা করে। কিন্তু সিটি কোথায় রেন্টিকে ছাড়ার পাত্রী। সে রেন্টির উপর নজর রাখতে শুরু করে এবং অনুভব করে যে সত্যি রেন্টি সেই দিনের পর থেকে বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। একদিন সে দেখে যে রেন্টি পুরো বাড়ির জানালা দরজা বন্ধ করে সোফায় বসে আছে। সে রেন্টিকে জিজ্ঞাসা করে তুমি এত অন্ধকার করে রেখেছ কেন? কিছুক্ষণের মধ্যেই দরজায় বেল বাজে এবং যখন সে বাইরের দরজা খুলতে যায়, তখন সে সেখানে দেখতে পায় সেখানে অন্য কেউ নয়, বরং রেন্টি এবং তার মেয়েই ছিল। সিটি ভয় পেয়ে যায়। সে পেছনে ফিরে তাকালে দেখতে পায় আগের রেন্টি তাকে অদ্ভুত ভয়ঙ্কর হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। সিটি অবাক হলো এই দুজনকে এখানে ছেড়ে সে সেই দ্বিতীয় রেন্টিকে দেখার জন্য তাদের পেছনে গেল, কিন্তু এখন তো সেখানে কেউই ছিল না। এইসব কথা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। তাই সে এইসব কথা গীতার সাথে আলোচনা করে যে সে একই সময়ে বাড়িতে দুজন রেন্টিকে দেখেছে। এমনকি সিটি তো গীতাকে এটাও জানায় যে যেদিন থেকে নিনা হাসপাতাল থেকে ফিরে এসেছে সেই রাত থেকে রেন্টি বেশ অদ্ভুত আচরণ করছে। গীতার তার কোনো কথাতেই বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে সিটি আগেও রেন্টির ব্যাপারে আজে বাজে কথা বলতো, এখনোই তেমনই করছে। কিছুক্ষণের মধ্যে তারা দেখে যে রেন্টি স্নান করতে গেছে এবং সিটি গীতাকে বলে দেখো আজকের আগে রেন্টি কখনো রাতে স্নান করেনি। গীতা তাকে বলে রেন্টির পিছু ছেড়ে নিজের ঘরে চলো। প্রায় 1 ঘন্টা পর বায়ু যখন বাড়ি ফেরে তখন সে সিটিকে নুডলস বানাতে বলে। সিটি উঠে রান্নাঘরে যায় তো সেখানে একটি ব্যাঙ দেখে তার খুব অদ্ভুত লাগে। সেই ব্যাঙটি এসে তার প্যানের ভেতরে পড়ে যায় এবং তাকে বের করার জন্য সে কাঁটা চামচ দিয়ে তাকে গেঁথে
সাথে মেরে ফেলে এবং যখন বাইরে ফেলতে যায় তখন দেখে যে এখনো রেন্টি ওয়াশরুমেই ছিল। ওয়াশরুম থেকে অদ্ভুত আওয়াজ আসছিল যেন রেন্টি ওয়াশরুমের ভেতরে কারো সাথে খেলছে। দরজার ফুটো দিয়ে সে যখন ওয়াশরুমের ভেতরে দেখে তখন সত্যি রেন্টি অদ্ভুত আচরণ করছিল। সেই ফুটো দিয়েই সে রেন্টির ভিডিও বানিয়ে নেয় এবং তার সব কন্টাক্টসে পাঠিয়ে দেয়। এই ব্যাপারে না জানা রেন্টি যখন সকালে বাজারে যায় তখন সবাই তাকে দেখে হাসছিল এবং তার মজা উড়াচ্ছিল। রেন্টির খুব রাগ হয় এবং যে ছুরি দিয়ে সে চিকেন বানায় সেই ছুরিটি ধরেই সে সিটিকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। এখানে সিটি তাকে ভয় পেয়ে এটা মেনে নেয় যে সেই ভিডিও ছড়িয়েছে, কিন্তু নির্লজ্জের মতো তার কাছে ক্ষমা চায় না, বরং উল্টো তাকে বলে যে গত কয়েকদিন ধরে তোমার আচরণ খুব খারাপ। আমি তোমার সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিলাম। সবাই তোমাকে ভালো মনে করে, কিন্তু তুমি ভিতর থেকে কি এবং কি করো সেটা আমি জানি। এ কথা শুনে রেন্টির আরো রাগ হয়। তার চোখ কোনো ডেমনের চোখে বদলে যায় এবং সে সেই সিটির গলায় ছুরি চালাতে যাবে এমন সময় গীতা এসে তাকে থামিয়ে দেয়। যাই হোক, রাত হয়ে যায় এবং আমরা এদের সবাইকে বাড়িতে দেখি। বায়ু আজ রাতেও দেরি করে বাড়ি ফিরে এবং সিটিকে নুডলস বানানোর জন্য রান্নাঘরে পাঠিয়ে দেয়। সিটি যখন রান্নাঘরে যায় তখন দেখে যে নুডলস আগে থেকেই বানানো হচ্ছে। সে অবাক হয় যে নুডলস কে বানালো। সে পিছনে ফিরে তাকায় এবং দেখতে পায় পিছনে অদ্ভুত অবস্থায় রেন্টি দাঁড়িয়েছিল, যে তাকে ভয়ঙ্কর হাসি দিচ্ছিল। সিটি তাকে ভয় পেয়ে যায়। এখন রেন্টি তাকে পাশে সরিয়ে সেই ফুটন্ত জলে হাত দেয় এবং তার ভেতর থেকে একটি ব্যাঙ বের করে তাকে কাঁচা চিবিয়ে খায় সিটির চোখের সামনে। এটা দেখে সিটি খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ভাইকে তুলতে যায়, কিন্তু সে দেখে যে এখন বিছানায় যে ছিল সে ভাই নয়, বরং রেন্টি শুয়েছিল, যে হঠাৎ তার উপর হামলা করে তাকে নিচে ফেলে দেয় এবং তার গলা টিপে তাকে মেরে ফেলে। যার পর সে তার পেট নিজের হাত দিয়ে চিরে তার লিভার বের করে খেয়ে নেয় এবং তারপর তাকে ওভাবেই মরতে ছেড়ে এখান থেকে চলে যায়। আসল বায়ু সকালে বাড়ি ফেরে। গীতা তাকে বলে, গিয়ে নিজের রুম থেকে সিটিকে তুলে আনো, আমাদের বাজারেও যেতে হবে। বায়ু যখন রুমে যায় তখন সিটি রুমে ছিল না। সে তার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং তাকে পুরো বাড়িতে খোঁজে। যখন তাকে পায় না তখন মা তাকে বলে, কে জানে সিটি হয়তো তার বাবা মায়ের বাড়িতে চলে গেছে। রেন্টির সাথে ঝগড়ার পর এখন যেহেতু সিটিকে পাওয়া যাচ্ছিল না, এর পিছনেও দোষ মায়ের কাছে রেন্টিরই মনে হয় এবং তিনি রেন্টিকে বকতে শুরু করেন। তখন গীতা রেন্টিকে সমর্থন করে বলে যে রেন্টি এমন কিছুই করেনি। প্রথমে সিটি তার ভুল ভিডিও বানিয়ে ভাইরাল করেছে। সিটিকে খুঁজতে খুঁজতে বায়ু যখন বাইরে যায় তখন দেখে যে আজ তার বেশ কিছু মোরগও কমে গেছে। সে চিন্তিত হয়ে পড়ে। এখন পরের রাতে আমাদের দেখানো হয় যে রেন্টি আবার স্নান করতে যায়। এলোমেলো চুল এবং লাল চোখ নিয়ে সে ভয়ঙ্কর ভঙ্গিতে তার মেয়েকেও বলে, তুমিও কি আমার সাথে স্নান করবে? এটা দেখে তার মেয়ে খুব ভয় পেয়ে যায় এবং গীতাকে বলে যে আজকে আমি আপনার রুমে ঘুমাতে পারি। গীতা রাজি হয়ে যায়। এখন পরের দিন সকালে প্রথমবার সেই দুর্ঘটনার পর আমরা রেন্টিকে স্বাভাবিক দেখি। সকাল হলে রেন্টি তার বাড়ির উঠোনে যায়, তো সেখানে সে সিটির লাশ দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এসব যা হচ্ছে সেই ডাইনির কারণেই হচ্ছে। ভয় পেয়ে সে ডাইনির কাছে আসে এবং সে ডাইনিকে জিজ্ঞেস করে যে এসব কি চলছে। সেই ডাইনি খুব শান্তভাবে তাকে জানায় যে ডেমন এখন তোমার শরীরে ভেতরে থাকতে শুরু করেছে, কারণ সে তোমাকে বিয়ে করেছে। আর এখন যেহেতু তুমি তার স্ত্রী, তাই যে কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে বা তোমাকে খারাপ কথা বলবে, ডেমন তাকেই মেরে ফেলবে। এই কথা শুনে রেন্টি দুঃখে ভেঙে পড়ে এবং ডাইনিকে বলে যে এখন আর আমি সহ্য করতে পারছি না, আমি আমার পরিবারে আর সমস্যা দেখতে চাই না। তখন ডাইনি তাকে বলে, তুমি যা খুশি চাও বা যা খুশি করো, তুমি এখন সারা জীবনের জন্য ডেমনেরই স্ত্রী হয়ে থাকবে। রেন্টি দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। সিন কাট হয়ে আমাদের রাতে বায়ুকে দেখানো হয় যে যখন রাতে মোরগের লড়াই করাচ্ছিল তখন সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রক্ত মাখা সিটিকে দেখতে পায়। সে সব কিছু ছেড়ে সিটিকে দেখার জন্য তার পিছনে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। সে ফিরে এসে জানতে পারে যে সে তার খেলাও হেরে গেছে এবং সে তার মোরগ এখন বাড়িয়েও নিয়ে যেতে পারবে না। আজ প্রথমবার তার হারার দুঃখ হয়নি, কারণ সে খুব চিন্তিত ছিল। বাড়ি এসে সে তার চারপাশে অদ্ভুত জিনিস দেখতে পায়। সেই অদ্ভুত জিনিস তাকে একটি গর্তের কাছে নিয়ে যায়, যেখানে সে তার স্ত্রী সিটির মৃত লাশ দেখতে পায়। এটা দেখে সে ভেঙে পড়ে। সে এসেই রেন্টির গলা ধরে এবং কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করতে থাকে যে কেন মারলে তুমি সিটিকে? কি ক্ষতি করেছিল সে তোমার? সে ভেঙে পড়েছিল। রেন্টি তাকে বলে, এসব আমি করিনি। তখন সে তাকে তার শার্ট দেখায় এবং বলে, আমি জানি এটা তুমিই করেছ। এখন মা, যার কাছে নিজের বাড়ির সম্মানই সবচেয়ে বড় ছিল, তিনি বায়ুকে বোঝান, দেখো এই কথা যেন বাড়ির বাইরে না যায়। যদি কেউ জানতে পারে যে আমাদের বাড়ির মহিলারা খুনি, তাহলে লোকে অনেক কথা বলবে। এটাই ভালো যে তুমি চুপচাপ তোমার স্ত্রীকে দাফন করে দাও। বায়ু তার মায়ের কথা মেনে তেমনই করে এবং তার স্ত্রীকে দাফন
দাফন করে দেয়, কাউকেই কিছু না জানিয়ে। যখন সে এমনটা করছিল তখন সে দেখে যে রেন্টি তার মোরগের খাঁচার কাছে যাচ্ছে। সে তাড়াতাড়ি তার পিছু নেয়, তো হঠাৎ রেন্টি তাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বায়ু দূরে গিয়ে আছড়ে পড়ে। রেন্টি তারপর তাকে স্পর্শ না করেই তার দুটো চোখ বের করে নেয় এবং তারপর তাকে এমন জায়গায় ফেলে যে উপর থেকে জিনিসপত্র এবং শাটার ভেঙে তার উপর পড়তে থাকে এবং সে ওখানেই মারা যায়। বাড়ির ভিতরেই গীতার ঘুম রেন্টির চিৎকারে ভেঙে যায়, কারণ রেন্টির এখন জ্ঞান ফিরে এসেছিল এবং এই সময় সে বায়ুর লাশের পাশে দাঁড়িয়েছিল। গীতা এসব দেখে খুব ভয় পেয়ে যায়। সে টেনে রেন্টিকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং ঘরের ভিতরে বন্ধ করে তাকে প্রশ্ন করে যে আসলে তুমি বায়ুকে কিভাবে মারলে। সে এখন তার সাথে দুর্ব্যবহার করতে শুরু করেছিল, কারণ রেন্টি তাকে কিছু বলছিল না। তখন সে গীতাকে বলে, আমি বাড়িতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাকে রাগিও না। এখন তো রেন্টির নিজের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। গীতা যখন কিছু বুঝতে পারে না তখন সে গিয়ে তার প্রতিবেশী মিস্টার হাজকে ডেকে আনে, তার মাকে না জিজ্ঞেস করেই, কারণ তার কাছে নিজের বাড়ির নিরাপত্তার চেয়ে নিজের বাড়ির সম্মান বড় ছিল না। মিস্টার হাজ এসে রেন্টিকে দেখেন এবং বুঝতে পারেন যে এই সময় রেন্টির উপর কোনো অন্য শক্তি বা ডেমন ভর করেছে। মিস্টার হাজ এটা জানার জন্য যে রেন্টির শরীরকে কে দখল করেছে এখানে একটি রিচুয়াল করতে শুরু করেন এবং রেন্টি তাদের হাতে ধরা গ্লাসটি ভেঙে ফেলে এবং এখানে সবাই জানতে পারে যে আসলে রেন্টির ভিতরে একটি ডেমন আছে। মিস্টার হাজ ভয় পেয়ে এখান থেকে যেতে থাকেন এবং যাওয়ার আগে তিনি গীতাকে বলে দেন যে সবকিছু ঠিক হয়ে যাবে যদি তুমি প্রার্থনা করো। সে দরজা বন্ধ করতে নিজের রুমে বন্ধ থাকা রেন্টি এখানে এসে তার কানে বলতে থাকে, তুমি এসব থেকে দূরে থাকো যদি তুমি বাঁচতে চাও। পরের দিন সকালে দেখানো হয় যে রেন্টির স্বামী বোবো বাড়ি ফিরে এসেছেন, যাকে গীতা এবং তার মা পুরো ঘটনাটা জানায়, কিন্তু সে কোনো কিছুতেই বিশ্বাস করতে অস্বীকার করে। তারা তাকে সতর্ক করে দেয় যে তুমি তোমার ঘরের দরজা খুলবে না যেখানে এই মুহূর্তে রেন্টি আছে। সে দরজা তো খুলে না, কিন্তু সেই দরজায় নক করে এবং সে একটি ভয়ঙ্কর পুরুষের কণ্ঠ শুনতে পায় যে তুমি এই ঘরের ভেতরে আসতে পারবে না। এই আওয়াজ শুনে তার অদ্ভুত লাগে। সে দেখতে চেয়েছিল যে ভিতরে কে আছে। সে রেন্টিকে অদ্ভুত অবস্থায় দেখতে পায় এবং হঠাৎ তার চোখের সামনে একটি ডেমনের চোখ চলে আসে, যা দেখে ভয় পেয়ে সেও নিচে বসে পড়ে। এখন তো বোবর গীতার কথায় বিশ্বাস হতে শুরু করেছিল, তাই সে গীতার সাথে এই সব কিছুর সমাধান খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে বাড়িতে মা নিনাকে রেন্টির জন্য খাবার দেয়, আর নিনা যখন এই খাবার নিয়ে রেন্টির কাছে যায় তখন রেন্টিকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার দাঁত হলুদ হয়ে গিয়েছিল, চোখ সাদা হয়ে গিয়েছিল। সে অদ্ভুত ভঙ্গিতে নিনাকে বলে, আমাকে খুলে দাও। নিজের মায়ের এমন অবস্থা দেখে নিনার কান্না চলে আসে। এখানে গীতা বোবোকে জানিয়েছিল যে সেদিন হাসপাতালে রেন্টির সাথে এক অদ্ভুত মহিলার দেখা হয়েছিল। তারা হাসপাতালেও আসে, কিন্তু এখানে এখন তারা সেই মহিলাকে কোথায় পাবে। এখানে বাড়িতে দেখানো হয় যে রেন্টির ভেতরের ডেমন নিনা সেই ছোট্ট মেয়েটিকে হুমকি দেয় যে আজ তোমরা সবাই মারা যাবে। সে এই কথা গিয়ে তার দিদিমাকে জানায় এবং দিদিমা বোবোকে ফোন করে এসব কিছু জানিয়ে দেয় এবং তাদের তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, কারণ তাদের এখন চিন্তা হতে শুরু করেছিল। সে জানতো না যে এই সময় রেন্টি তাদের পিছনেই দাঁড়িয়ে আছে। এরপর আমরা শুধু এই বৃদ্ধা মহিলার চিৎকার শুনতে পাই। নিনা যখন এখানে আসে তখন আমাদের বৃদ্ধা মহিলাকে মৃত দেখানো হয় এবং তার পিছনে রেন্টিকে দেখানো হয়, যা থেকে প্রমাণ হয় যে রেন্টির ভিতরের ডেমন এদেরও মেরে ফেলেছে। বোবো এবং গীতা যখন বাড়ি ফিরে আসে তখন নিনা সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। সে ভয় পেয়েছিল। সে কিছু বলার আগেই এখানে রেন্টি চলে আসে। রেন্টিকে ভয় পেয়ে নিনা এখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে রেন্টি বোবোর উপর আক্রমণ করে। সে একটি বড় কাঁচি বারবার তার পেটে ঢোকাতে থাকে এবং তাকে বলে যে এখন থেকে তুমি আর রেন্টির স্বামী নও। এটা করার পর